আমি 9 মাসের প্রেগনেন্ট। আমার হাজবেন্ড বিদেশে থাকে। আমার বিয়ের 4 মাস পরেই সে বিদেশে চলে গেছে আমাকে একা রেখে, এবং যাওয়ার সময় বলে গিয়েছে আমি যেন আমার বাবার বাড়িতে বেশি না থাকি, আমি যেন তার মায়ের কাছেই থাকি, তার মায়ের যেন সেবা যত্ন করি। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি, আমার ছোট্ট একটা দেবর আর আমার হাজবেন্ড, সে তো বিদেশে থাকে, তার একটা বোন আছে আর তার বাবা। তার বোনেরও বিয়ে হয়েছে আজকে থেকে প্রায় 3 বছর আগে। আমাদের পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে। আমার হাজবেন্ড বিদেশে যাওয়ার 15 দিন পরেই শোনে আমি প্রেগনেন্ট। আমার হাজবেন্ড শুনে তো সেই খুশি যে সে বাবা হবে আর আমি মা হব, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ একটুও খুশি হয়নি। কেন খুশি হয়নি তার কারণটা আমি আপনাদেরকে এখনই বলে দিতেছি। আমার শাশুড়ি ছিল আমার হাজবেন্ডের সৎ মা, আর আমার হাজবেন্ডের মা মারা গিয়েছিল। আমার হাজবেন্ডের বয়স যখন 7 বছর তখন নাকি তার মা ক্যান্সার হয়ে মারা যায়। যাই হোক, আমার এই শাশুড়ি কখনোই চায়নি যে আমার বাচ্চা হোক, চাইছিল যে আমার হাজবেন্ড শুধু টাকা ইনকাম করবে আর তাদেরকে দিবে, আর তারা বাংলাদেশে বসে আরাম আয়েশ করে খাবে। আমার সৎ শাশুড়ি আমাকে বিয়ে করাইতেও চায় নাই, মানে আমার হাজবেন্ডকে। সে চেয়েছিল আমার হাজবেন্ড যেন কখনোই বিয়ে না করে। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন থেকেই আমার শাশুড়ি আমার উপরে খুবই অত্যাচার করতো। আমি কিছুই বুঝতে পারতাম না। আমার হাজবেন্ড আমাকে একটা ফোনও কিনে দিয়ে যায়নি। আমার হাজবেন্ড খুবই মা ভক্ত, যেহেতু তার ছোটবেলায় মা মারা গিয়েছে, সে তার মাকে অনেক বেশি ভালোবাসে। আর সে বলেছে আমি আমার মায়ের কাছে ফোন করব, সেখান থেকেই তুমি কথা বলে নিবে, তোমার কোনো আলাদা ফোন চালানোর কোনো প্রয়োজন নাই। আমি আমার স্বামীর কথা মেনে নিয়েছি। যেদিন আমার স্বামী বিদেশ চলে যায় সেদিন থেকে আমার উপরে অত্যাচার শুরু হয়। আর যখন শুনেছে আমি প্রেগনেন্ট তখন থেকে তো আরো আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া, সবকিছু, উঠান ঝাড়ু, এমনকি আমার শাশুড়ির কাপড় চোপড়, আমার শ্বশুরের কাপড় চোপড় সবকিছু আমাকে দিয়েই করায়। আমার শরীরটা আস্তে আস্তে প্রায় ক্লান্তই হয়ে যাচ্ছে। আমি প্রায় সময় অনেক অসুস্থ থাকি। অসুস্থর কথা বললে আমাকে ধরে মারধর করে আমার শাশুড়ি, কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছে এগুলো কখনোই বলতে পারি না, কারণ আমার তার সাথে আমার শাশুড়ির সামনে বসেই কথা বলতে হয়। আমার হাজবেন্ড যখনই আমার শাশুড়ির কাছে ফোন করে তখন আমার শাশুড়ি বলে আমি রেস্ট করতেছি, আমি ঘুমাচ্ছি, আমি টেলিভিশন দেখতেছি, আমি ভালো আছি। আমার হাজবেন্ড জোর করে না চাইলে কখনোই আমার শাশুড়ি আমার কাছে ফোন দিত না, আর আমার হাজবেন্ডের সাথে কথা বলতে হইতো তাও আমার শাশুড়ির সামনে বসে। এর মধ্যে হঠাৎই একদিন আমার ননদ আমাদের বাড়িতে চলে আসে, মানে আমার শ্বশুর বাড়িতে। আমার ননদও ছিল প্রেগনেন্ট, মানে 1 মাসের আপ ডাউনে প্রেগনেন্ট হয়েছি। ওর হচ্ছে 7 মাস আর আমার হচ্ছে 9 মাস। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ননদ কতগুলো কাপড় হাতে দিয়ে আমাকে বললো যে কাপড়গুলো আমাকে ধুয়ে দেন ভাবি। আমি বললাম তুমিও অসুস্থ আমিও অসুস্থ, তাহলে আমি কিভাবে তোমার এতগুলো কাপড় আমি ধুয়ে দিব। বের হয়ে আমার শাশুড়ি বলল আমার মেয়ের সেবা যত্ন যদি ঠিকঠাক মতো না করতে পারিস তাহলে তোর বাপের বাড়িতে চলে যা। তারপরে আমি সেই অসুস্থ শরীর নিয়েই তার কাপড়গুলো সব ধুয়ে দিলাম, কারণ আমার স্বামী আমাকে বলে গিয়েছে আমি যেন আমার বাবার বাড়িতে বেশি না যাই। আর সব থেকে বড় কথা হচ্ছে তার সাথে আমি ফোনেও বেশি টাইম কথা বলতে পারি না। আমার শাশুড়ি আমার সাথে কথা বলতেই সেরকমের দেয় না, যতটুকু কথা বলি তার সামনে বসেই কথা বলতে হয়। তাই আমি আমার কোনো সমস্যার কথাও আমি তাকে জানাতে পারি না। একদিন সকালে আমি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যাই, আর আমার শাশুড়ি আমাকে উঠান ঝাড়ু দেওয়ার জন্য ডাকাডাকি করতেছে। আমি উঠে বললাম আম্মা আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি আজকে উঠান ঝাড়ু দিতে পারবো না, কোনো কাজও করতে পারবো না। আমার শাশুড়ি আমাকে লাথি উঠানের মধ্যে ফালাই দিল এবং উঠানের মধ্যে বসে আমাকে অনেকগুলো মারধর করলো। আমি অনেক জোরে জোরে কান্নাকাটি করতেছিলাম। তারপর আমার শাশুড়ি রাগান্বিত হয়ে আমাকে বলল কান্নাকাটি করতে পারবি না, যদি কান্নাকাটি করতে হয় তাহলে তোর বাপের বাড়িতে গিয়ে কর, এই বাড়িতে বসে কোনো কান্নাকাটি করবি না, এই বাড়িতে থাকতে হলে তোকে কাজ করেই থাকতে হবে। একদিন রাত্রবেলা আমার প্রচন্ড পরিমাণে ব্যথা ওঠে আর আমাকে হসপিটালও নিয়ে যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার হাজবেন্ড আমার চোখের সামনে দাঁড়ানো। আমি তাকে জড়িয়ে ধরে বললাম আমি অনেক অসুস্থ, আমাকে যদি পারো একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। তাকে এই কথা বলতে বলতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু আমাকে আর আমার বাচ্চাকে বাঁচাতে পারলো না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে।